সময়টা ছিল 1980 সালের 9 জুলাই। পাইলট নোহা পুরনো একটি B-29 বিমান নিয়ে প্রশান্ত মহাসাগরের কোনো এক দ্বীপে যাচ্ছিল তাদের ধর্ম প্রচার করার জন্য, কিন্তু রাস্তা ভুল করে তাদের বিমান একটি নির্জন আইল্যান্ডে গিয়ে ক্র্যাশ করে। এই অবস্থায় তারা কিভাবে এই দ্বীপে তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছিল আর কিভাবে তাদের দক্ষতা এবং বুদ্ধি দিয়ে তারা এই আইল্যান্ড থেকে বেঁচে বের হতে পারে, নোহার এই রোমাঞ্চকর যাত্রার কাহিনীটি জানবো আমাদের আজকের ভিডিওতে। কাহিনী শুরু হয় নোহা নামের একজন অলস ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা দুপুর 12টা পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তখনই কসলাকার বেঞ্চি নামের দুইজন লোক এসে নোহাকে জোর করে ঘুম থেকে ওঠায়। তারা নোহাকে বলে, তুমি মিস্টার পার্করের থেকে যে টাকা ধার নিয়েছিলে তা আগামী 24 ঘন্টার ভেতর তোমাকে পরিশোধ করতে হবে। যদি না করতে পারো তাহলে ঠিক 24 ঘন্টা পর তোমার মৃত্যু তোমার দরজায় তোমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলে তারা এখান থেকে চলে যায়। আসলে নোহা হলো পেশায় একজন দক্ষ পাইলট, কিন্তু তার অলস স্বভাবের কারণে কেউ তাকে কাজে নিতে চায় না। আর এখন নোহাকে যেভাবেই হোক তাড়াতাড়ি কোনো কাজের ব্যবস্থা করতে হবে, তা না হলে সে পার্করের ধার নেওয়া টাকা পরিশোধ করতে পারবে না। এজন্য নোহা কাজের খোঁজে তাকে অনেক জায়গায় হাত পাততে হয়, কিন্তু সবাই নোহাকে কাজ দিতে অস্বীকার করে। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে নোহা তার অনেক পুরনো বন্ধু টনির কাছে আসে। টনি নোহার এই বিপদের দিনে তার পাশে দাঁড়ায়। সে নোহাকে একটি কাজের কথা বলে। টনি বলে, তোমাকে কোনো কঠিন কাজ করতে হবে না, শুধুমাত্র কিছু পশু নিয়ে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপে যেতে হবে। প্রথম দিকে টনির কথা শুনে নোহা রাজি হয়ে যায়, কিন্তু যখন বাইরে এসে দেখে তাকে আদিকালের B-29 প্লেন নিয়ে যেতে হবে, তখন নোহা এই কাজের জন্য না করে দেয়। সে টনিকে বলে, এই প্লেন নিয়ে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা, আর আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নেই। এজন্য ভালো হয় তুমি অন্য কোনো পাইলটকে খুঁজে নাও। কিন্তু টনি তাকে বলে, এই পশুগুলো চার্জের একটি পবিত্র কাজের জন্য সেই দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি যদি এদের নিয়ে যাও তাহলে ঈশ্বর তোমার অনেক মঙ্গল করবেন। কিন্তু তারপরেও টনির কথাই নোহা রাজি হয় না। এজন্য টনি নোহার হাতে পায়ে ধরা শুরু করে, কারণ এই যাত্রার জন্য টনি তাদের থেকে আগেই সব টাকা নিয়ে ফেলেছে, আর এতদিনে সেই টাকা খেয়ে হজম করাও প্রায় শেষের দিকে। টনির এমন অবস্থা দেখে নোহা প্লেন ওড়ানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু এর জন্য নোহা তার কাছে $5000 দাবি করে, যা দেওয়ার জন্য টনিও রাজি হয়ে যায়। এরপর নোহা প্লেনের সবকিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য বিমানের চারপাশ ঘুরে দেখছিল। নোহা দেখতে পারে বিমানটির অবস্থা খুবই খারাপ। তার সন্দেহ হচ্ছিল সে আসলে বিমানটি ওড়াতে পারবে কিনা। এজন্য নোহা মনে মনে অনেক ভয় পাচ্ছিল, যার ফলে সে আবারও তার সিদ্ধান্ত বদলে ফেলে। কিন্তু তখনই নোহা বাহিরে পিটারের সেই লোকগুলোকে দেখতে পায়। তারা নোহার থেকে টাকা নেওয়ার জন্য তাকে খুঁজতে এখানে এসেছিল। তাদের এভাবে দেখতে পেয়ে নোহা ভয় পেয়ে যায়, আর এখন নোহার কাছে আর কোনো উপায় নেই, তাকে যে করেই হোক যেতেই হবে। এজন্য বাধ্য হয়ে সে তাড়াতাড়ি করে তাদের মালামাল সহ পশুগুলোকে বিমানে ওঠানো শুরু করে। নোহা অনেক বাজেভাবে পশুগুলোকে বিমানে লোড করছিল। এটা দেখে সেখানকার ববি নামের একটি বাচ্চা নোহাকে পশুদের সাথে এমন আচরণ করতে বারণ করে। এখানে আমরা জানতে পারি ববি ছোট হলেও সে পশুদের অনেক ভালোবাসে। সে চায় না পশুদের কেউ অকারণে কষ্ট দেয়। আর নোহা যখন জোরে টান দিয়ে পশুদের বিমানে ওঠাচ্ছিল, নোহার এমন আচরণ ববির কাছে একদমই ভালো লাগেনি, যার ফলে ববির সাথে এটা নিয়ে নোহার সামান্য তর্ক হয়েছিল। এরপর আমরা দেখতে পারি তাদের প্লেন ওড়ার জন্য রেডি হয়ে যায়। সবাই একে অপরকে বিদায় জানাচ্ছিল। তখনই ববি আর জুলি ম্যাডাম শাইলেটের সাথে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু শাইলেট তাদের বলে, আমি ওখানে ধর্ম প্রচার করার জন্য যাচ্ছি, আমার আসতে অনেকদিন সময় লাগতে পারে, এজন্য তোমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। এ কথা বলে শাইলেট তাদের যাত্রার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এদিকে ববির মনে হচ্ছিল নোহা পশুদের সাথে ভালো আচরণ করবে না। এজন্য সে নিজেই পশুদের দেখাশোনা করার জন্য পেছন দিক দিয়ে চুরি করে প্লেনে উঠে পড়ে। এরপর ধীরে ধীরে তাদের প্লেন এখান থেকে টেক অফ করা শুরু করে। প্লেনের ককপিটের ভেতরে নোহা সিগারেট জ্বালায়, যা তার একটি অনেক পুরনো দিনের অভ্যাস। কিন্তু এদিকে আবার শাইলেটের সিগারেট একেবারেই পছন্দ না। এজন্য সে সামনে থেকে পেছনে চলে যায়, আর পেছনে গিয়ে মিউজিক প্লেয়ারে তার পছন্দের গান চালু করে। কিন্তু নোহা আবার গান শুনতে ভালোবাসে না। এজন্য নোহা শাইলেটকে বলে, তুমি তোমার গান বন্ধ করো, আমি আমার সিগারেট খাওয়া বন্ধ করছি। নোহার কথায় শাইলেট তার টেপ রেকর্ডার বন্ধ করে। এভাবে অনেক দূর আসার পর নোহার চোখে হালকা ঘুমের ভাব আসতে শুরু করে। নোহা চিন্তা করে প্লেনটিকে অটো পাইলট মোডে রেখে কিছুক্ষণ ঘুমানোর জন্য, কিন্তু সে অটো পাইলট মোড অন করতে গেলে দেখতে পারে তা অনেক আগেই নষ্ট হয়ে পড়ে আছে। পাশে থেকে শাইলেট বলে, আমি কিছুটা প্লেন চালাতে পারি, তুমি চাইলে বিশ্রাম করতে পারো, আমি এদিকে সামলে নেব। দুজনের মাঝে কথাবার্তা চলছিল। ঠিক তখনই পেছন থেকে ববি আর জুলি ককপিটের ভেতরে চলে আসে। তাদের এভাবে দেখতে পেয়ে নোহা অবাক হয়ে যায়। ববি এখানে শাইলেটকে বলে, আমাদের গরু মেরিন্ডা অনেক অসুস্থ ছিল, আর নোহার মতো মানুষ কখনোই তার ভালোভাবে দেখাশোনা করতে পারতো না, এজন্য আমরা তোমাকে না বলে চুরি করে প্লেনে উঠে পড়েছিলাম। পরদিন সকালে নোহা লক্ষ্য করে তাদের প্লেনের কম্পাস ভালোভাবে কাজ করছিল না, যার ফলে তারা ভুল রাস্তায় চলে এসেছে। আর এখান থেকে ফিরে যাওয়ার মতো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফুয়েলও আর বেঁচে নেই।
নোহা তাদের আশেপাশে থাকা রেডিও স্টেশনগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সে তাদের থেকে কোনো প্রকার সাহায্যই পায়নি। এখন তাদের সামনে দুইটি রাস্তা ছিল, হয়তো সমুদ্রের মাঝে কোথাও ল্যান্ড করা, আর তা না হলে মৃত্যু। নোহা বিমানটিকে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয়। এর ভেতর ববি সমুদ্রের মাঝে একটি আইল্যান্ড দেখতে পারে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের বিমানটিকে এখানেই ল্যান্ড করাবে। এর একটু পরে দেখা যায় কারো কোনো ক্ষতি ছাড়াই তারা সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয়। নোহার এমন সাহসিকতা এবং সবাইকে বাঁচানোর জন্য সাইলেট তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই বিমান থেকে নেমে দ্বীপের চারপাশ ঘুরে দেখে। তাদের মনে হচ্ছিল হয়তো এই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু তাদের এই ধারণা ভুল ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে এখানে দুইজন বৃদ্ধ সৈনিক বসবাস করছিল। জাপান যুদ্ধের সময় থেকে তারা এই দ্বীপে আটকে আছে। তাদের মনে হচ্ছিল এখনো হয়তো যুদ্ধ শেষ হয়নি। তারা দুইজন দূরে থেকে চুপি চুপি নোহা আর সাইলেটের উপর নজর রাখছিল। এদিকে সাইলেট নোহাকে বলে, আমাদের এখন মিলেমিশে কাজ করতে হবে, কারণ বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব এখন আমাদের উপর। মিলেমিশে কাজ না করলে এখান থেকে আমরা কখনোই বের হতে পারবো না। এরপর তারা দুইজন খাবারের খোঁজে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। ববি আর জুলি পশুদের দেখাশোনা করে। এখানে সাইলেট নোহাকে বলে, আমি ছোট থেকেই মিশনারি হতে চেয়েছিলাম, কারণ আমি অসহায় মানুষদের সাহায্য করতে চাই, তাদের দুঃখ কষ্টগুলোকে নিজের সাথে ভাগ করে নিতে চাই। আসলে সাইলেট এখনো বিয়ে করেনি। তার ছোট ভাই বোন ববি আর জুলিকে মানুষ করতে সাইলেটের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তার সে কথা মনেই নেই। অপরদিকে ববি আর জুলিকে দেখা যায় তারা দুইজন দ্বীপের এক পাশে মিরিন্ডাকে ঘাস খাওয়াচ্ছিল। তখনই তাদের চোখ জাপানি সেই সৈনিকদের ক্যাম্পে গিয়ে পড়ে। তারা দেখতে পারে জাপানি সেই সৈনিকরা তাদেরকে দূর থেকেই ফলো করছে। নোহা আর সাইলেটকে বিষয়টা জানালে তারাও দেখার জন্য আসে। এখানে আসলে দেখা যায় বৃদ্ধ দুই সৈনিক এখনো তাদের দেশের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা আসলে জানেই না দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। বৃদ্ধ দুই সৈনিকের এমন অবস্থা দেখে সাইলেট সিদ্ধান্ত নেয় তাদের সবকিছু বুঝিয়ে বলবে। যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু নোহা সাইলেটের কথায় রাজি হয় না। নোহা মনে করছিল সৈনিক দুইজন তাদের উপর আক্রমণ করতে পারে। নোহার কথা মতো ঠিক এমনটাই হয়। সৈনিক দুইজন রাইফেল নিয়ে তাদের উপর আক্রমণ করার জন্য আসে, কিন্তু আফসোস তাদের এই আক্রমণে তারা সফল হতে পারে না, কারণ তাদের জং ধরা বন্দুকগুলো এখন আর কোনো কাজের ছিল না। এই সুযোগে নোহা তাদের উপর ফ্লেয়ার গান দিয়ে হামলা করে। সৈনিক দুইজন ভয় পেয়ে লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এদিকে সাইলেটের নোহার এমন আক্রমণাত্মক ব্যবহার একদমই পছন্দ হয় না। সে চায় বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে। এজন্য সাইলেট নোহাকে বলে সে সৈনিকদের ক্যাম্পে যাবে তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু সাইলেটের কথায় নোহা রেগে যায়। সে বলে, এখন তোমরা সবাই আমার কমান্ডের আন্ডারে আছো, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। নোহা সবাইকে বিমানে ফিরে যাওয়ার জন্য বলে। এরপর রাতের বেলা সাইলেট বাচ্চাদের ঘুম পাড়িয়ে জঙ্গলের মাঝে আসে নোহাকে খোঁজার জন্য। এখানে সে নোহাকে বলে, আমরা সবাই এই দ্বীপে কয়দিন বেঁচে থাকবো জানি না, এজন্য আমার মনে হয় জীবনের এই বাকি সময়টুকু আমাদের মিলেমিশে কাটানো দরকার। সকালের খারাপ ব্যবহারের জন্য সাইলেট নোহার কাছে ক্ষমা চায়। নোহা নিজেও সকালে তাকে অনেক কথা বলে ফেলেছিল, এজন্য সে নিজেও সাইলেটের কাছে ক্ষমা চায়। এরপর সাইলেট নোহাকে বলে, তুমি এখন কিছুক্ষণ গিয়ে বিশ্রাম করো, এতক্ষণ আমি পাহারা দিচ্ছি। সাইলেটের কথায় নোহা বিশ্রাম করার জন্য চলে যায়, কিন্তু নোহা জানতো না সাইলেটের মাথায় অন্য কোনো পরিকল্পনা চলছিল। পরদিন সকালে নোহা সাইলেটকে কোথাও দেখতে পাচ্ছিল না। তার মনে হচ্ছিল হয়তো জাপানের সেই সৈনিকরা সাইলেটকে কিডন্যাপ করেছে, কিন্তু ঘটনা এর একেবারে উল্টো। সাইলেট নিজ ইচ্ছায় সেখানে যায়। আসলে সাইলেট অনেক ধার্মিক হওয়ার কারণে তার মনে হতো মানুষকে কথার দ্বারা সবকিছু বোঝানো সম্ভব, আর এখানেও সে ঠিক এমনটাই করে। সাইলেট তাদের ক্যাম্পে ঢুকলে তারা সাইলেটকে মারার জন্য অস্ত্র বের করে, কিন্তু সাইলেট তাদের বোঝানোর চেষ্টা করে বিশ্বযুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে, আর আমরা তোমাদের শত্রু নেই, তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। ভাগ্যক্রমে সেই সৈনিকের ভেতর থেকে একজন কিছুটা ইংরেজি বুঝতো, যার ফলে সে সাইলেটের কথা বুঝতে পারে। এরপর আমরা দেখতে পারি সাইলেটের সাথে তারা দুই সৈনিক ভালো বন্ধু হয়ে গেছে, আর তাদের হাতে বানানো সুস্বাদু খাবারগুলোকে সাইলেট এনজয় করছিল। অপরদিকে আমরা নোহাকে দেখতে পারি যে সাইলেটের খোঁজে সৈনিকদের ক্যাম্পে চলে আসে। এখানে তাদের মাঝে হাতাহাতি শুরু হলে সাইলেট সবাইকে থামায় এবং তাদের সবকিছু খুলে বলে। এরপর আমরা দেখতে পারি নোহা সহ তারা সবাই ভালো বন্ধু হয়ে যায়, আর তাদের মাঝে অনেক কথাবার্তাও হয়। এখানে আমরা প্রথমবারের মতো জানতে পারি তারা দুই সৈনিক এই দ্বীপে আজ 30 বছর ধরে আটকে আছে। এতদিন বাহিরের দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না। তবে সাইলেটের এমন ঝুঁকি নিয়ে সৈনিকদের ক্যাম্পে আসা নোহার একদমই পছন্দ হয় না। এই কারণে তাদের মাঝে হালকা মন মালিন্য হয়েছিল। নোহার এমন সাইলেটের প্রতি কেয়ারিং দেখে বোঝা যাচ্ছিল নোহা মনে মনে সাইলেটকে ভালোবাসে। সেই দিন সন্ধ্যাবেলায় নোহা আর সাইলেট একসাথে কথা বলছিল। তখনই হঠাৎ করে নোহা সাইলেটকে কিস করে ফেলে।
এদিকে দূরে দাঁড়িয়ে ববি আর জুলি সবকিছু দেখছিল। আসলে জুলি নোহাকে ভালো মনের মানুষ মনে করে, কিন্তু ববি নোহাকে পশুদের সাথে এমন খারাপ আচরণ করার জন্য এখনো মাফ করতে পারেনি। এরপর পরদিন সকালে আমরা দেখতে পারি তারা 4 জন মিলে বিমানটিকে পানিতে নামানোর চেষ্টা করে, কিন্তু কমান্ডার তাদের বিমানটিকে একটি জাহাজে রূপান্তর করার পরামর্শ দেয়। তারা গরু লিন্ডার সাহায্য নিয়ে বিমানের পাখাগুলো খুলে ফেলে। এরপর প্রয়োজনীয় মালামাল দিয়ে বিমানটিকে কোনো রকম একটি জাহাজে রূপান্তর করে। এদিকে কমান্ডার তাদের সব জামা কাপড় শাইলেটকে দেয় সেলাই করার জন্য, যেন জাহাজের ভেতরে কাপড়গুলোকে ব্যবহার করতে পারে। এর সাথে কমান্ডার তাদের 30 বছর পুরনো পতাকাটিকেও শাইলেটকে দিয়ে দেয়। শাইলেট সিদ্ধান্ত নেয় এই পতাকাটি সে তাদের জাহাজের উপরে লাগাবে, কারণ আজ কমান্ডার আর তার সাথী না থাকলে তারা কখনোই এই জাহাজ বানাতে পারতো না। একটু পর দেখা যায় ববি আর জুলি সব পশুগুলোকে এক এক করে জাহাজের ভেতর উঠাচ্ছিল, কিন্তু নোহা এমনটা করতে বারণ করে। তার মনে হচ্ছিল জাহাজে এত পরিমাণ লোড উঠালে হয়তো সমুদ্রের মাঝে জাহাজ ডুবেও যেতে পারে, কিন্তু ববি কোনোভাবেই পশুদের ছাড়া জাহাজে উঠতে রাজি না। ববির সাথে জুলিও কান্না করতে শুরু করে। তারা নোহার কাছে অনুরোধ করে পশুদের সাথে নেওয়ার জন্য। তাদের এমন মাসুম চেহারা দেখে নোহার মন গলে যায়। সে সিদ্ধান্ত নেয় পশুগুলোকে তাদের সাথে নিয়ে যাবে। নোহার কথা শুনে জুলি অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অপরদিকে নোহা দেখতে পারে শাইলেট বিমানের গায়ে নোহা আর্ক লিখে দিচ্ছিল। প্রথমে তো নোহা তার নাম দেখে অবাক হয়ে যায়। পরে শাইলেট তাকে বলে, পবিত্র বাইবেলে তোমার মতো নোহা নামের এক ব্যক্তি এভাবেই জাহাজ বানিয়ে তার পরিবার এবং পশুদের অনেক বড় তুফানের হাত থেকে বাঁচিয়েছিল। আজ তুমিও আমাদের জন্য ঠিক এমনটাই করছো। এভাবে নোহার সাথে শাইলেটের সম্পর্ক দিন দিন আরো গভীর হতে থাকে। শাইলেটও এখন নোহাকে ভালোবাসতে শুরু করেছে। তারা সারাদিন একসাথেই থাকতো, একসাথে কাজ করত। দ্বীপের ভিতর এভাবে তাদের সময় ভালোই কাটছিল। এর কিছুদিন পর তাদের জাহাজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। নোহা সফলভাবে জাহাজটিকে পানিতে নামিয়ে তাদের যাত্রা শুরু করে। তখনই কমান্ডার নোহাকে বলে জাহাজটিকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যেতে, কারণ তারা তাদের এতদিনের জমানো বোমাগুলোকে বিস্ফোরণ করার জন্য তাদের ক্যাম্পে রেখে দিয়েছিল। একটু পরে দ্বীপের ভিতর বিশাল বড় একটি ধামাকা হয়, আর এর সাথে সবাই মুখে হাসি নিয়ে তাদের এই রঙিন যাত্রা শুরু করে। হয়তো তাদের এই যাত্রায় তারা বেঁচে নাও ফিরতে পারে, কিন্তু তারপরেও সবার মনে অনেক আনন্দ ছিল। তারা তাদের কাজে সফল হতে পেরেছে। এরপর রাতের বেলা শাইলেট তার বাইবেলে নোহার সেই কাহিনী পড়ে সবাইকে শোনাচ্ছিল। তখনই কাহিনীর ভেতর থেকে তারা একটি আইডিয়া খুঁজে পায়, পাখির পায়ে চিঠি বেঁধে দিয়ে উড়িয়ে দেওয়া, যেন সেই চিঠি দেখে তাদের কেউ সাহায্য করতে পারে। পরদিন সকালে তারা একটি পাখির পায়ে চিঠি বেঁধে সমুদ্রের মাঝে উড়িয়ে দেয়, কিন্তু ভাগ্যক্রমে পাখিটি সঠিক রাস্তায় না গিয়ে উল্টো রাস্তায় চলে যায়। এটা দেখার পর সবাই হতাশ হয়ে পড়ে। তাদের মনে হচ্ছিল হয়তো আর কেউ তাদের খোঁজার জন্য আসবে না। রাতের বেলা খাওয়ার সময় সবাই তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন চিঠি পেয়ে কেউ তাদের খোঁজার জন্য আসে। এভাবে দিনের পর দিন পার হয়ে যায়। নোহা সবার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে। অপরদিকে ববির সবচেয়ে কাছের বন্ধু মেরিন্ডা ইদানিং কিছুই খাচ্ছিল না। প্রতিদিন ববি তাকে খাওয়ার জন্য অনেক কিছু দেয়, কিন্তু নোহা ববিকে এমনটা করার জন্য বারণ করে, কারণ এখানে তাদের খাবার অনেক স্বল্প। এভাবে ববি পশুদের খাবার দিলে তারা নিজেরাই না খেয়ে মারা যাবে। কিন্তু কে শুনে কার কথা? ববি তার নিজের ভাগের খাবার মেরিন্ডাকে খাওয়াতো। এভাবে আরো অনেক দিন পার হয়ে যায়, আর এর সাথে তাদের খাবারও এখন প্রায় শেষের দিকে। এজন্য নোহা আর শাইলেট মিলে সিদ্ধান্ত নেয় জাহাজে থাকা মুরগিগুলোকে মেরে খাওয়ার জন্য, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু ববি তাদের এমনটা করতে বারণ করে। সে চায় না পশুদের এভাবে কষ্ট দিতে। ববি নোহাকে বলে, আমরা রাতের বেলা লাইট জ্বালিয়ে সমুদ্র থেকে বড় কোনো শিকার ধরতে পারি, কারণ রাতের বেলা আলো দেখলে বড় মাছ আলোর কাছে আসে। ববির কথা শুনে তারা রাতের বেলা বিমানের সব লাইট জ্বালিয়ে দেয়। তাদের পরিকল্পনা মোতাবেক ধীরে ধীরে অনেক মাছ জাহাজের কাছে আসা শুরু করছিল, কিন্তু ঠিক তখনই বড় একটি শার্ক এসে সব মাছগুলোকে খাওয়ার চেষ্টা করে। এ কারণে ছোট মাছগুলো পালিয়ে যায়, আর এর সাথে তাদের এই পরিকল্পনা বৃথা চলে যায়। নোহা সবাইকে বলে, কেমন হয় যদি আমরা ছোট মাছ ধরার বদলে শার্কটাকেই ধরে ফেলি, তাহলে আমাদের অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। নোহার কথা মতো এবার শার্কটিকে ধরার পরিকল্পনা শুরু হয়। তারা ছোট একটি মাছকে চারা হিসেবে ব্যবহার করে। ভাগ্যক্রমে শার্কটি তাদের জালে ধরা দিলেও তাদের একের পক্ষে এত বড় মাছ আটকানো সম্ভব ছিল না। সবাই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল মাছটিকে আটকানোর। এর মাঝে ববি তার ব্যালেন্স হারিয়ে জাহাজ থেকে পানিতে পড়ে যায়। ববিকে বাঁচানোর জন্য নোহা পানিতে লাফ দিলে শার্কটি তাদের দিকে এগিয়ে আসছিল। তখনই উপর থেকে শাইলেট ফ্লেয়ার গান দিয়ে শার্কটিকে মেরে ফেলে। এভাবে ববি আর নোহা কোনো রকম শার্কের হাত থেকে বেঁচে যায়। পরদিন সকালবেলা শাইলেট জাহাজের উপরে একা বসেছিল। তখনই নোহা তার কাছে আসে। শাইলেট নোহাকে বলে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি বিমানটিকে সঠিকভাবে সামলাতে পারতাম তাহলে আজ আমাদের এমন অবস্থা হতো না। কিন্তু নোহা তাকে বলে, তোমার কোনো দোষ নেই, এটা আমাদের কপালে ছিল, আর ঈশ্বর সহায় থাকলে আমরা অবশ্যই এখান থেকে বেরোতে পারবো। এখানে তারা দুইজনে অনেক ভাবুক হয়ে ওঠে, আর প্রথমবারের মতো শাইলেট নোহাকে তার ভালোবাসার কথা প্রকাশ করে। এরপর রাত হয়ে যায়, আর আমরা দেখতে পারি সমুদ্রের মাঝে অনেক বড় একটি তুফান আঘাত হানে। তুফানের কারণে তাদের জাহাজের মাঝে
পানি ঢুকতে শুরু করে। নোহা আর কমান্ডার মিলে কোনো রকম ভাবে সব পশুদের সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। সকালে তুফান শেষ হয়ে গেলে তারা দেখতে পারে মিরিন্ডা অনেকটাই অসুস্থ, হয়তো আর বেশি সময় বাঁচবে না। এর একটু পরেই মিরিন্ডা দুনিয়া ছেড়ে চলে যায়। মিরিন্ডার এভাবে চলে যাওয়ার কারণে ববি অনেক কান্না করছিল, কিন্তু তখনই তারা জোরদার একটি জাহাজের সাইরেনের শব্দ শুনতে পায়। উপরে উঠলে দেখা যায় এই শব্দ ছিল আমেরিকান কোস্ট গার্ড জাহাজের, যারা তাদের খুঁজে বের করতে সক্ষম হয়েছিল। আর এর সাথেই তারা শেষ পর্যন্ত তাদের এই যাত্রার সমাপ্তি ঘটায়। সবাই অনেক খুশি ছিল, কিন্তু এই খুশি তখন দ্বিগুণ হয়ে যায় যখন নোহা আর সাইলে তাদের জাহাজের উপরে সারা জীবনের জন্য একই বন্ধনে আবদ্ধ হয়। এই মুভি থেকে আমরা জানতে পারি জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, আর সবাই মিলে এক হয়ে কাজ করতে পারলে জীবনের অনেক কঠিন সমস্যাগুলোকেই অনায়াসেই সমাধান করা সম্ভব। আশা করব নোহার এই কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে।